ঠিক আছে, চলুন সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। আজ আমরা প্যারাথাইরয়েড ডিসঅর্ডারের ক্লিনিক্যাল এবং সার্জিক্যাল ম্যানেজমেন্টের একেবারে গভীরে প্রবেশ করতে যাচ্ছি। এটি মূলত একটি পিএইচডি স্তরের পূর্ণাঙ্গ বিশ্লেষণ, যেখানে আমরা এই গ্রন্থিগুলোর অত্যন্ত সূক্ষ্ম বায়োকেমিক্যাল, অ্যানাটমিক্যাল এবং সার্জিক্যাল জটিলতাগুলো নিয়ে বিস্তারিত কথা বলব। এই বেশ ঘন এবং একাডেমিক মেটেরিয়ালটি নিখুঁতভাবে আয়ত্ত করার জন্য আমরা পুরো বিষয়টিকে 6টি ধাপে সাজিয়েছি। শুরু করব অ্যানাটমি এবং পিটিএইচ ফিজিওলজি দিয়ে। এরপর ধাপে ধাপে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, সার্জিক্যাল ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিজ, সেকেন্ডারি এবং টার্শিয়ারি প্যাথোলজিজ, হাইপার ক্যালসেমিক ইমার্জেন্সি এবং সবশেষে হাইপো প্যারাথাইরয়েডিজম ও সিনথেসিস নিয়ে আলোচনা এগোবে। তো প্রথমেই শুরু করা যাক সেকশন 1, অ্যানাটমি এবং পিটিএইচ ফিজিওলজি। যে কোনো প্যাথোলজি ঠিকমতো বোঝার আগে এর স্ট্রাকচারাল এবং ফাংশনাল ভিত্তি, অর্থাৎ ভ্রূণতত্ত্ব বা এমব্রায়োলজি নিয়ে ধারণা থাকাটা একদম অপরিহার্য। সাধারণত একজন মানুষের 4টি প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে, তবে মজার ব্যাপার হলো 5% ক্ষেত্রে 5টিও থাকতে পারে। এখন সুপিরিয়র গ্রন্থিগুলো আসে 4th ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে, আর এদের পজিশন বেশ কনস্ট্যান্ট। ইনফিরিয়র থাইরয়েড আর্টারি এবং রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভের ঠিক 2 সেন্টিমিটারের মধ্যে এদের পাওয়া যায়। কিন্তু ইনফিরিয়র গ্রন্থিগুলোর ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। এগুলো আসে 3rd পাউচ থেকে, যেখান থেকে থাইমাসের উৎপত্তি। এ কারণেই এদের পজিশন বেশ পরিবর্তনশীল। অনেক সময় সার্জারিতে এগুলো খুঁজে পেতে থাইমেক্টমি করারও প্রয়োজন পড়ে। আর চেনার উপায়, স্বাভাবিক অবস্থায় এগুলো দেখতে গোল্ডেন ইয়েলো সেন্টিনেল ফ্যাট প্যাডের মতো, কিন্তু যদি এগুলো কালচে বা ডাস্কি রঙের দেখায়, তবে বুঝতে হবে নিশ্চিতভাবেই এর ভ্যাসকুলারাইজেশন বা রক্ত চলাচল নষ্ট হয়ে গেছে। এখানে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হল প্যারাথাইরয়েড হরমোন বা পিটিএইচের অত্যন্ত সংক্ষিপ্ত হাফ লাইফ, মাত্র 5 থেকে 7 মিনিট। আর ঠিক এই স্পেসিফিক ফিজিওলজিক্যাল মেকানিজমটির কারণেই কিন্তু ইন্ট্রা অপারেটিভ সার্জিক্যাল মনিটরিং করা বাস্তবে সম্ভব হয়। হরমোনটি একদিকে যেমন সিস্টেমিক লেভেলে হাড় থেকে ক্যালসিয়াম মোবিলাইজ করতে কাজ করে, অন্যদিকে কিডনিতে রেনাল রিঅ্যাবজর্পশন বাড়াতে এবং ভিটামিন D3 সক্রিয় করতেও সমানভাবে ভূমিকা রাখে। এবারে সেকশন 2, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম এবং লোকালাইজেশন। স্বায়ত্তশাসিত ওভারপ্রোডাকশন যখন আমাদের স্বাভাবিক ফিজিওলজিক্যাল ব্যালেন্সকে পুরোপুরি ধ্বংস করে দেয়, তখন আসলে কি ঘটে? এই ক্লাসিক নিমোনিকটা চমৎকারভাবে সেই সিস্টেমিক বিপর্যয়গুলোকে তুলে ধরে: বোনস, স্টোনস, অ্যাবডোমিনাল গ্রোনস এবং সাইকাইট্রিক ওভারটোনস। এর মানে হল রেডিওলজিক্যাল সাবপেরিঅস্টিয়াল রিজর্পশন এবং অস্টিয়াইটিস ফাইব্রোসা সিস্টিকার, ব্রাউন টিউমার সহ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার দেখা দেয়। সাথে থাকে রেডিওপেক ক্যালসিয়াম অক্সালেট স্টোন, প্যানক্রিয়াটাইটিসের কারণে পেটে তীব্র কোলিক ব্যথা এবং সেই সাথে অত্যন্ত গুরুতর কিছু কগনিটিভ বা মানসিক সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রে একটি মাত্র গ্ল্যান্ডে অ্যাডেনোমা তৈরি হওয়াই এর প্রধান কারণ, তবে একে মাল্টিগ্ল্যান্ড হাইপারপ্লেশিয়া থেকে আলাদা করাটা অত্যন্ত জরুরি। কারণ হাইপারপ্লেশিয়া প্রায়শই MN1, MN2A সিন্ড্রোম বা রেডিয়েশন হিস্ট্রির সাথে যুক্ত থাকে। এই পার্থক্য করার জন্যই স্পেসিফিক লোকালাইজেশন সিকোয়েন্স মানতে হয়। প্রথমে নেক আল্ট্রাসাউন্ড আর এরপর টেকনিশিয়াম 99M সেস্টামিবি স্ক্যান বা স্পেক্ট। সেস্টামিবির মেকানিজমটা হল এটি সরাসরি মাইটোকন্ড্রিয়া সমৃদ্ধ অ্যাডেনোমাগুলোকে টার্গেট করে, তবে ওয়ার্থিন টিউমারের ক্ষেত্রে এটি ফলস পজিটিভ রেজাল্টও দিতে পারে। যদি ইমেজিং ডেটার মধ্যে কোনো অসামঞ্জস্য বা ডিসকর্ডেন্স দেখা দেয়, তখন 4D সিটি স্ক্যান ব্যবহার করা হয়। এটি মূলত ডিকটেট করে যে সার্জারিটি কি ফোকাসড হবে নাকি ওপেন 4 গ্ল্যান্ড এক্সপ্লোরেশন হবে। চলুন এবার সেকশন 3-এ যাওয়া যাক, সার্জিক্যাল ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিজ। সরাসরি অপারেশন থিয়েটারের কথায় আসি। ইমেজিং ডেটাগুলো কিভাবে সুনির্দিষ্ট সার্জিক্যাল প্রোটোকল নির্ধারণ করে তা এখানে খুব স্পষ্ট। দ্য মায়ামি প্রোটোকল অত্যন্ত সতর্কতার সাথে 4টি ধাপে সম্পন্ন হয়। প্রথমেই এক্সিশনের আগে বেসলাইন পিটিএইচ লেভেল মাপা হয়, তারপর হাইপার ফাংশনিং টিস্যুটা কেটে বাদ দেওয়া হয়। সবচেয়ে ক্রুশাল পার্ট হল এক্সিশনের পর ঠিক 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হয় এবং শেষ ধাপে পিটিএইচ লেভেলে অন্তত 50% পতন নিশ্চিত করা হয়। এই মেথডিক প্রোটোকলটি ফলো করার মাধ্যমে সার্জন নিশ্চিত হন যে রোগাক্রান্ত টিস্যুটি পুরোপুরি অপসারিত হয়েছে এবং ভুলে কোনো লিম্ফ নোড বা নর্মাল গ্ল্যান্ড কাটা পড়েনি। হাইপারপ্লাসিয়া সার্জারির ক্ষেত্রে 2টো মেজর কৌশল রয়েছে এবং 2টোরই নিজস্ব সুবিধা অসুবিধা আছে। সাবটোটাল প্যারাথাইরয়েডেক্টমিতে 3.5টি গ্রন্থি অপসারণ করে অবশিষ্টাংশ ঘাড়েই রেখে দেওয়া হয়। কিন্তু সমস্যা হল পরে ঘাড়ে ফাইব্রোসিস তৈরি হওয়ায় সেখানে রি-অপারেশন করাটা মারাত্মক কঠিন হয়ে দাঁড়ায়। এর একটা চমৎকার বিকল্প হল টোটাল প্যারাথাইরয়েডেক্টমি উইথ অটো ট্রান্সপ্লান্টেশন। এখানে 4টি গ্ল্যান্ডই ফেলে দেওয়া হয়। এরপর অর্ধেকটা গ্ল্যান্ড কুচি করে কোল্ড স্যালাইনে রেখে নন ডমিনেন্ট হাতের ব্র্যাকিওরেডিয়ালিস পেশিতে বসিয়ে দেওয়া হয়।
দুর্ঘটনাবশত থাইরয়েডেক্টমিতে ভ্যাসকুলারাইজেশন নষ্ট হলে অবশ্য স্টার্নোক্লিডোমাস্টয়েড পেশিও ব্যবহার করা হয়। কিন্তু ব্র্যাকিওরেডিয়ালিসে প্রতিস্থাপনের সবচেয়ে বড় সার্জিক্যাল পয়েল হল ভবিষ্যতে কখনো এই রোগ ফিরে আসলে ঘাড়ের ওই ডেন্স ফাইব্রোসিসের ঝুঁকি এড়িয়ে খুব সহজেই হাত থেকে ওই টিস্যুটা রিমুভ করা সম্ভব। বর্তমানে অনেক অ্যাডভান্সড টেকনিক চলে এসেছে, যেমন অ্যাক্সেলারি ট্রোকার্স দিয়ে ভিডিও অ্যাসিস্টেড পদ্ধতি কিংবা দাগহীন ট্রান্স ওরাল অ্যাপ্রোচ। তবে একটা খুব সাধারণ প্রশ্ন আসে, বাহ্যিক কোনো উপসর্গ না থাকলেও কি সার্জারি লাগবে? উত্তর হল হ্যাঁ, কিছু অবজেক্টিভ মার্কার থাকলে সার্জারি একেবারে বাধ্যতামূলক। যেমন ক্যালসিয়ামের মাত্রা যদি রেফারেন্স রেঞ্জ থেকে অন্তত 1 mg/ডেসিলিটার বেশি হয়, কিংবা রোগীর যদি নেফ্রোলিথিয়াসিস, মারাত্মক হাইপার ক্যালসিউরিয়া বা অস্টিওপোরোসিস থাকে। এছাড়া অতীতে কোনো লাইফ থ্রেটেনিং ক্রাইসিসের রেকর্ড থাকলে অথবা রোগীর বয়স 50 বছরের নিচে হলেও এই সার্জারি ইন্ডিকেটেড। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনগুলোর মধ্যে রেসিডুয়াল এবং রেকারেন্ট ডিজিজের মধ্যে পার্থক্য করতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সার্জারির মাত্র 6 সপ্তাহের মধ্যেই পিটিএইচ আবার বেড়ে যায়, তবে সেটা রেসিডুয়াল ডিজিজ, মানে হয় ভুল গ্ল্যান্ড রিমুভ করা হয়েছে, নয়তো ডিজিজ পারসিস্ট করছে। আর যদি 6 মাস পর পিটিএইচ বাড়ে, তবে সেটা রেকারেন্ট ডিজিজ। এটি নিশ্চিত করতে ক্যাসানোভা টেস্ট নামক একটি খুব ক্লেভার টেস্ট করা হয়। ঘাড়ের তুলনায় হাতের শিরায় পিটিএইচ যদি 20 গুণের বেশি পাওয়া যায়, তবে সেটা ব্র্যাকিওরেডিয়ালিস গ্রাফটে রেকারেন্স নিশ্চিত করে। আরেকটা মারাত্মক কমপ্লিকেশন হল হাংরি বোন সিনড্রোম। সার্জারির পরপরই হাড়গুলো পাগলের মতো ক্যালসিয়াম শুষে নিতে থাকে, ফলে হঠাৎ করেই রোগীর সিভিয়ার হাইপোক্যালসেমিয়া ডেভেলপ করে। এবার সেকশন 4, সেকেন্ডারি এবং টার্শিয়ারি প্যাথোলজিজ। প্রাইমারি ডিজিজ থেকে বেরিয়ে এসে আমাদের এমন কিছু সিস্টেমিক কন্ডিশন নিয়েও ভাবতে হবে যা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে অতিরিক্ত কাজ করতে বাধ্য করে। যেমন সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমের ক্ষেত্রে মেইন কালপ্রিট হল ক্রনিক রেনাল ফেলিয়ার। কিডনি কাজ না করায় সক্রিয় ভিটামিন ডি কমে যায় এবং ক্যালসিয়াম শোষণ বাধাগ্রস্ত হয়। এর ফলে বায়োকেমিক্যাল প্রোফাইলে আমরা দেখি উচ্চ পিটিএইচ, উচ্চ ফসফরাস, নিম্ন বা স্বাভাবিক ক্যালসিয়াম এবং ক্যালসিট্রিওলের ঘাটতি। তবে শুধু কিডনি নয়, ভিটামিন ডি এর অভাব, লিথিয়াম থেরাপি বা ম্যালঅ্যাবজর্পশনের কারণেও এমনটা হতে পারে। শুরুতে সিকেডি ম্যানেজমেন্ট, ভিটামিন ডি3, লো ফসফেট ডায়েট এবং সিনা ক্যালসেট দিয়ে মেডিকেল ম্যানেজমেন্ট করা হয়। কিন্তু যদি গ্ল্যান্ডের আকার 1 সেন্টিমিটার বা 500 ঘন মিলিমিটারের বেশি হয়ে যায়, অথবা পারসিস্টেন্ট হাইপারক্যালসিমিয়া বা হাইপারফসফেটিমিয়া থাকে, তখন বাধ্য হয়ে 3.5 বা 4 গ্ল্যান্ড রিসেকশনে যেতে হয়। সেকেন্ডারি অবস্থার যখন চরম অবনতি ঘটে, তখন টার্শিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজমের উদ্ভব হয়। ধরুন একজন সিকেডি রোগীর কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হলো, অর্থাৎ মূল কারণটা সরিয়ে ফেলা হলো, কিন্তু তার হাইপারপ্লাস্টিক গ্ল্যান্ডগুলো ততদিনে পুরোপুরি স্বায়ত্তশাসিত বা অটোনমাস হয়ে গেছে। তারা আর থামতে চাইছে না। এই ইরিভার্সেবল কন্ডিশনটার কারণেই বায়োকেমিক্যাল প্রোফাইল শিফট করে হাইপারক্যালসেমিয়ার দিকে চলে যায়। আর তখন সার্জিক্যাল কারেকশন, বিশেষ করে সাবটোটাল প্যারাথাইরয়েডেক্টমি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আনম্যানেজড মিনারেল মেটাবলিজম একজন ডায়ালিসিস রোগীর শরীরে কি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তার সবচেয়ে নিখুঁত এবং ধ্বংসাত্মক উদাহরণ হল ক্যালসিফাইল্যাক্সিস। ত্বক, রক্তনালী এবং সফট টিস্যুতে অস্বাভাবিকভাবে ক্যালসিয়াম জমা হতে থাকে। এর ফলে তৈরি হয় অত্যন্ত যন্ত্রণাদায়ক পারপিউরিক লেশন, গ্যাংগ্রিন এবং ব্রেস্ট ক্যালসিফিকেশনের মতো মারাত্মক এন্ড স্টেজ টিস্যু ড্যামেজ। এরপর সেকশন 5, হাইপারক্যালসেমিক ইমার্জেন্সি এবং ম্যালিগন্যান্সি। সিরাম ক্যালসিয়াম লেভেল যখন 14 mg/dl ক্রস করে, তখন সেটি একটি মারাত্মক হাইপারক্যালসেমিক ক্রাইসিস হিসাবে গণ্য হয়। রোগীরা সাধারণত সিভিয়ার কনফিউশন এবং অ্যানুরিয়া বা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার মতো লক্ষণ নিয়ে আসেন। আর এই মাত্রা যদি কোনোভাবে 16 ছাড়িয়ে যায়, তবে কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি একদম আসন্ন। ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজিতে পিআর, প্রলঙ্গেশন এবং কিউটি শর্টেনিং দেখে এই আসন্ন বিপদ টের পাওয়া যায়। এরকম 16 মাত্রার ক্যালসিয়াম নিয়ে কনফিউজড অবস্থায় আসার রোগীর ক্ষেত্রে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্রোটোকলটা একেবারে ছকে বাঁধা। প্রথম এবং সম্পূর্ণ নন নেগোশিয়েবল পদক্ষেপটি হল ডায়োরেটিক্স বা অন্য কিছু দেওয়ার আগে অত্যন্ত অ্যাগ্রেসিভ ইন্ট্রাভেনাস স্যালাইন হাইড্রেশন শুরু করা। এরপর দ্বিতীয় ধাপে ফিউরোসামাইডের মতো লুপ ডায়োরেটিক্স দেওয়া হয়। তৃতীয় ধাপে জোলিড্রোনিক অ্যাসিডের মতো বিসফসফোনেটস এবং ক্যালসিটোনিন। আর এতেও যদি কাজ না হয়, অর্থাৎ রিফ্র্যাক্টরি কেসগুলোতে শেষ ভরসা হল ডায়ালাইসিস। ম্যালিগন্যান্সির আলোচনায় সিউডো হাইপারপ্যারাথাইরয়েডিজম থেকে ট্রু প্যারাথাইরয়েড কার্সিনোমাকে আলাদা করাটা ভীষণ জরুরি।
সিউডো কন্ডিশনে ফুসফুসের স্কোয়ামাস সেল কার্সিনোমা বা স্তন ও প্রস্টেট ক্যান্সারগুলো ইলিসিটভাবে পিটিএইচ রিলেটেড পেপটাইড বা পিটিএইচআরপি নিঃসরণ করে, যেখানে ট্রু পিটিএইচ কিন্তু স্বাভাবিক বা লো থাকে। অন্যদিকে ট্রু প্যারাথাইরয়েড কার্সিনোমা অত্যন্ত বিরল। এটি HPRT2 মিউটেশন এবং প্যারাফাইব্রোমিন লস দ্বারা চিহ্নিত। হিস্টোলজিতে ফাইব্রাস ব্যান্ড এবং ভাস্কুলার ইনভেশন দেখা যায়, যা থেকে মারাত্মক অ্যারিথমিয়ার ঝুঁকি তৈরি হয়। এর স্পেসিফিক ম্যানেজমেন্ট হল R0 বা R0 রিসেকশন এবং ফার্মাকোলজিক্যাল কন্ট্রোলের জন্য সিনা ক্যালসেট ও অক্টিওটাইডের ব্যবহার। আমরা চলে এসেছি শেষ পর্যায়ে, সেকশন 6, হাইপারপ্যারাথাইরয়েডিজম এবং এক্সাম্পলস। এতক্ষণ আমরা হরমোনের আধিক্য নিয়ে কথা বললাম, কিন্তু যদি এই অত্যাবশ্যকীয় হরমোনটির সম্পূর্ণ অনুপস্থিতি ঘটে, এর সবচেয়ে কমন কারণ হল ইয়াট্রোজেনিক ইনজুরি, যেমন থাইরয়েডেক্টমির সময়ে ভুলবশত এর ভাস্কুলারাইজেশন নষ্ট করে ফেলা। আর জন্মগত কারণগুলোর মধ্যে 22q11 ডিলিশনের কারণে সৃষ্ট ডিজর্জ সিন্ড্রোম খুবই গুরুত্বপূর্ণ। এটা মনে রাখার সবচেয়ে ভালো উপায় হল Catch-22 নেমোনিকটি। C ফর কার্ডিয়াক অ্যানোমালিজ, A ফর অ্যাটিপিক্যাল ফেসিস, T তে থাইমিক হাইপোপ্লাসিয়া, C তে ক্লেফট লিপ বা প্যালেট এবং H ফর হাইপোক্যালসেমিয়া। এই বায়োকেমিক্যাল ম্যাট্রিক্সটিকে আজকের পুরো পিএইচডি লেভেল অ্যানালিসিসের চূড়ান্ত সিনথেসিস বলা যেতে পারে। বিভিন্ন প্যাথোলজিতে ক্যালসিয়াম, ফসফেট এবং ট্রু পিটিএইচ কিভাবে আপ ডাউন করে তা এখান থেকে খুব দ্রুত ক্রস রেফারেন্স করা যায়। প্রাইমারিতে পিটিএইচ আর ক্যালসিয়াম হাই কিন্তু ফসফেট লো, আবার সেকেন্ডারিতে সিকেডির কারণে পিটিএইচ হাই থাকলেও ক্যালসিয়াম লো বা নর্মাল থাকে এবং ফসফেট হয়ে যায় হাই। একইভাবে টার্শিয়ারি এবং সিউডো কন্ডিশনগুলো এই চেকলিস্ট থেকে খুব সহজেই আইডেন্টিফাই করা সম্ভব। এতক্ষণের এই গভীর এবং একাডেমিক আলোচনার ভিত্তিতে চলুন এই হাইস্টেক সিনারিওটি একটু চিন্তা করে দেখি। একজন রোগী তীব্র কনফিউশন, বমি এবং 16.2 মিলিগ্রাম পার ডেসিলিটার ক্যালসিয়াম লেভেল নিয়ে ইমার্জেন্সিতে আসলেন। এখন এটা প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম নাকি কোনো ম্যালিগন্যান্সি, সেটা কনফার্ম করার আগে ম্যানেজমেন্টের প্রথম এবং নন নেগোশিয়েবল পদক্ষেপটি কী হওয়া উচিত। আমরা আগেই দেখেছি এই ক্রিটিক্যাল মুহূর্তে একমাত্র অ্যাগ্রেসিভ আইভি স্যালাইন হাইড্রেশনই ওই পেশেন্টকে নিশ্চিত কার্ডিয়াক অ্যারেস্টের হাত থেকে বাঁচাতে পারে। আশা করি প্যারাথাইরয়েড ডিসঅর্ডারের এই ডিটেইলড মেকানিজম এবং প্রোটোকলগুলো ক্লিনিক্যাল প্র্যাকটিসের অনেক জটিল প্রশ্নের উত্তর খুব সহজেই মিলিয়ে দেবে।